32 আসামির উপস্থিতিতে 21 আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলার শুনানি চলছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ঘড়ি, আইভি, দোয়াত কলম ও তৈমুর পেয়েছেন আনারস প্রতীক। এবং ক্ষমতা গ্রহণের 5 বছর পর জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেন ভুটানের রাজা নামগয়াল। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 1টার 21 সংবাদে। দর্শক, এখন আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। ডিএসসিতে আছেন ইসরাত ইথার এবং সিএসসিতে আছেন তাসমিয়া তারিনী। ধন্যবাদ মুজাহিদ। দিনের শুরু থেকে শুরু হওয়া ঊর্ধ্বমুখী প্রবণতা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে খবর জানানোর আগে আমার কাছে থাকা দুটি কর্পোরেট নিউজ আমি জানিয়ে দিচ্ছি। আজিজ পাইপস এই কোম্পানির তাদের ফেস ভ্যালু 100 থেকে 10 টাকা এবং মার্কেট লট 5 থেকে 500টি শেয়ারে করার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ইজিএম নির্ধারণ করা হয়েছে 27 নভেম্বর সকাল 10:30 ট্রাস্ট মিলনায়তনে এবং ইজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 2রা নভেম্বর। তাছাড়া মডার্ন ব্যাংক এই কোম্পানিটি ইনফর্ম করেছে যে আজকে তাদের শেয়ারের লেনদেনের ক্ষেত্রে কোনো প্রাইস লিমিট থাকবে না। তাদের কর্পোরেট ডিক্লারেশনের কারণে গত 5 অক্টোবর এই কোম্পানিটি জানিয়েছিল তাদের কোম্পানিটির ফেস ভ্যালু 100 টাকা থেকে 10 টাকা করার সিদ্ধান্ত জানিয়েছিল। সেজন্য ইজিএম নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর এবং ইজিএম এর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 27 অক্টোবর। তো জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। জিএসসি জেনারেল ইন্ডেক্স এই মুহূর্তে 256 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5616 পয়েন্ট এবং ডিএসআই ইন্ডেক্স 211 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4710 পয়েন্টে। এই মুহূর্তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেখা যাচ্ছে প্রায় সবগুলোরই দর বেড়েছে 245টি, দর কমেছে দুটি কোম্পানির শেয়ারের দাম। এক্ষেত্রে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 231 কোটি টাকার মতন। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে টপ ট্রেডে উঠে আসা কোম্পানিগুলোর অবস্থান। টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে লাফার্জ সোমা সিমেন্ট, এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, এরপর চতুর্থ অবস্থানে রয়েছে তিতাস গ্যাস, সোশ্যাল ইসলামিক ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে, ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার রয়েছে সপ্তম অবস্থানে, অষ্টম অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, নবম এবং দশম অবস্থানে রয়েছে যথাক্রমে এমআই সিমেন্ট এবং বেক্সিমকো ফার্মা। তো এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাচ্ছি সিএস স্টুডিওতে, সেখানে রয়েছেন তাসমিয়া তারিন। ধন্যবাদ ইথার। দিনের শুরু থেকে চিটাগং স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সে একটা পজিটিভ ট্রেন্ড অব্যাহত রয়েছে এবং এই মুহূর্তে সিএসসি 30 ইন্ডেক্স 516 পয়েন্টের মতো বেড়ে অবস্থান করছে 14,114 পয়েন্টে এবং সেই সাথে সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্স 270 পয়েন্টের মতো বেড়েছে অবস্থান করছে 9,994 পয়েন্টে এবং লেনদেন হওয়া কোম্পানির শেয়ারগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে সব কোম্পানিগুলোরই প্রায় দর বেড়েছে 165টির, কমেছে 3টির এবং অপরিবর্তিত নেই কোনো কোম্পানির শেয়ারের দাম। দিনের এই মুহূর্তে টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 39 কোটি টাকার মতো। জানিয়ে দিচ্ছি চিটাগং স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডে এই মুহূর্তে যেসব কোম্পানিগুলো রয়েছে সেগুলোর অবস্থা। প্রথম অবস্থানে রয়েছে ইউসিবিএল, দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড এয়ার, তৃতীয় অবস্থানে রয়েছে সাউথ ইস্ট ব্যাংক, বেক্সিমকো রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে আফতাব অটো, এরপর রয়েছে সোশ্যাল ইসলামিক ব্যাংক, সপ্তম অবস্থানে রয়েছে এবি ব্যাংক, পিপলস লিজিং রয়েছে অষ্টম অবস্থানে এবং সর্বশেষ নবম ও দশম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর সাথে আমি জানিয়ে দিচ্ছি আজকে 4টি কোম্পানির রেকর্ড ডেটের কারণে লেনদেন বন্ধ রয়েছে। কোম্পানিগুলো জুড স্পিনার্স, আনলিমা, ইয়ার্ন, বঙ্গোজ এবং তাল্লু স্পিনিং এবং আগামী 16 অক্টোবর থেকে এই কোম্পানিগুলো যথারীতি আবারও লেনদেন শুরু হবে। তো এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবর। ফিরে যাচ্ছি 21 মূল খবরে। ইথার এবং তারিন, আপনাদের ধন্যবাদ। 21 আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলার শুনানি চলছে। এর আগে সকালে মামলার 32 আসামিকে আদালতে হাজির করা হয়। গেল 9 অক্টোবর গ্রেনেড হামলার দুটি মামলার অভিযোগ গঠনের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের বিষয়ে আজ বক্তব্য রাখছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া সম্পূরক চার্জশিটে 52 জন আসামির মধ্যে 6 জনকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছিল। গ্রামীণ ব্যাংক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ তুলে ধরেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে তার আশা ব্যাংকটি আগের মতোই বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করবে। দীপুমণি জানান, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী সব ধরনের স্বাধীনতা ভোগ করছে। হিলারি ক্লিন্টন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিতের আহ্বানও জানান। এছাড়া বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার উপরও জোর দেন হিলারি। তিনি বলেন, সন্ত্রাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ চলছে।
রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান জানান, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শহরের চাষারায় শহীদ জিয়া হল মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কাজ চলবে। এরই মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকারকে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে আনারস এবং শামীম ওসমানকে দেওয়া হয়েছে দেওয়াল ঘড়ি, আর সেলিনা হায়াত আইভিকে দেওয়া হয়েছে দোয়াত কলম। মেহেরপুরের গাংনী উপজেলায় কাকলী সড়কের সাহারাবাটি এলাকায় সকালে বাস উল্টে 2 জন নিহত এবং অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় নিহত একজন রেজা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। এছাড়া অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকলী থেকে গাংনী যাবার পথে লোকাল বাসটি সকাল 8টার দিকে সাহারাবাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। 5 বছরে একবারও সংস্কার হয়নি সিলেটের গুরুত্বপূর্ণ গাজী বুরহানুদ্দিন সড়ক। ফলে প্রতিদিন লাখ লাখ মানুষ চরম ভোগান্তির মধ্যে দিয়ে সড়কে যাতায়াত করছে। 4 কোটি টাকার কাজ শুরুর কথা থাকলেও এখনো টেন্ডার আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়া রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করছেন তারা। সিলেট বিভাগের প্রতিনিধি ভয়েস খসরু তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটের সঙ্গে কানাইঘাট, জাকিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষের সহজ যাতায়াতের রাস্তা গাজী বুরহানুদ্দিন সড়ক 5 বছরে কোনো উন্নয়ন না হওয়ায় এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার দাবি জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে বাঘা এলাকার ক্ষুব্ধ মানুষ আন্দোলনে নেমেছেন। দেখো আপনার রাস্তার অবস্থা, এই অবস্থা আমরা কিভাবে চলাফেরা করতাম পারি, আমরা বাচ্চা কাচ্চা কিভাবে স্কুলে যাতায়াত করতে পারে। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। উপজেলা সদরের সাথে আমরা যোগাযোগ করতে খুবই কষ্ট হয়। যদি একটা ব্রিজ থাকতো তাইলে আমরা সহজে যোগাযোগ করতে পারতাম। ইতিমধ্যে সার্কুলেটের কাজ আমাদের ওটা আরম্ভ হইব, কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ আরম্ভ হয় নাই। এলাকার সাংসদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম 1 বছর আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি, আর এ নিয়ে আন্দোলন করলে দেয়া হয় মামলাও। যখন সুরমা নদীর ডেজার দিয়া মাটি উত্তোলন করা হয় তখন আমরা নিষেধ দিছিলাম, আমরা নিষেধ মানছিলাম, মানার পরে তারা আবার আইছিল, আবার পরে আমরা নিষেধ আবার দিছিলাম, তখন পুনরায় আবার আমরা এলাকার পয়েন্টের উপরে মামলা দেওয়া হয়ে গেছে। রাস্তা মেরামত না করায় দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিরা এ নিয়ে ক্ষুব্ধ। যে পরিমাণ আমরা তদবির করিয়ার, আমি এক্সিনের গেছি, আমি দরখাস্ত দিছি, এলজিডি এক্সিনের গেছে, আমি নিজে গেছি, টেলিফোনে কথা বলছি এবং নিজে গেছি। যাওয়ার পরে উনি বলছে, আশ্বাস দিচ্ছে যে কিছুদিনের ভিতরে আমি করে দিচ্ছি, এরপরেও কোনো ব্যবস্থা নাই। দ্রুত রাস্তা সংস্কার করা না হলে এ নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সিলেটের 3 উপজেলার কয়েক লাখ মানুষ। রত্না জামান, 21 টেলিভিশন। যশোর কেন্দ্রীয় কারাগারে এখন আর কেউ বসে থাকে না। 50টি বিষয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে বন্দীরা। সেই সঙ্গে মানসিক উৎকর্ষ বিকাশে তারা সংস্কৃতি চর্চাও করছেন। দেশের প্রাচীন এই কারাগারটিকে সংশোধনাগার হিসেবে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1875 সালে প্রতিষ্ঠিত যশোর কেন্দ্রীয় কারাগারে কাজের অবসরে এভাবেই গান করেন বন্দীরা। পঞ্চাশটি কারিগরি বিষয়ে এসব বন্দীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাই এখন বন্দীদের দিন কাটে হাতের কাজ করে। তাদের তৈরি নানা ধরনের কুটির শিল্প সবারই নজর কাড়ার মতো। শুধু স্বচ্ছতার কাজই নয়, বিভিন্ন কাজের যোগ্য কর্মী হয়ে উঠেছেন তারা। এখন খুলনা বিভাগের 10টি কারাগারের যাবতীয় কাপড় তৈরি হচ্ছে এই কারাগার থেকে, যার সবই বন্দীদের হাতে তৈরি। এসব বন্দীরা কারাগার থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে এসব কাজ করার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। বৃহৎ এ বন্দিশালা কর্তৃপক্ষ বললেন, এটিকে সংশোধনাগার ও স্বয়ংসম্পন্ন কারাগারে রূপান্তরিত করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। আমরা বন্দীদেরকে যেভাবে নিরাপত্তা বিধান করছি, সেভাবেও তাদেরকে আলোর পথের দিশারি হিসেবে কাজ করে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এই বন্দীরা সুন্দর জীবন গড়ে তুলবে এবং কাজ করবে শুধু পরিবার নয়, দেশের জন্য। এমনই চাওয়া সবার। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন। সংবাদে রেলওয়ে সেবা বাড়াতে জাপানের কাছ থেকে 11 মিটার গেজ ইঞ্জিন কিনছে বাংলাদেশ। সকালে উপলক্ষে রেল ভবনে জাপানের মার্বুনি কর্পোরেশনের সঙ্গে একটা চুক্তি সই হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। জায়গার অর্থায়নে 439 কোটি 12,23,000 টাকায় 11টি ইঞ্জিন কেনা হবে। অনুষ্ঠানে যোগাযোগ মন্ত্রী বলেন, ঈদ উল ফিতরের মতো কোরবানির ঈদেও ঘরে ফেরা মানুষদের প্রয়োজনীয় সব সেবা দেবে রেলওয়ে।
কলকাতায় উদ্বোধন হলো বাংলাদেশ বইমেলা। মেলার উদ্বোধন করতে গিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, কলকাতায় প্রচুর বাংলাদেশি সাহিত্যিক লেখকের বই পাওয়া যায়। তবে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গাঙ্গুলি অভিযোগ করে বলেন, বাংলাদেশের সাহিত্যের প্রচুর পাঠক থাকলেও পাঠকরা বঞ্চিত হচ্ছেন। কলকাতার গগনেন্দ্র প্রদর্শনশালায় এই বইমেলা চলবে 16 অক্টোবর পর্যন্ত। কলকাতা প্রতিনিধি সুরজিৎ ব্যানার্জির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশন এবং কলকাতা ইন্দো বাংলাদেশ কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ফিরাদ আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলাদেশের সঙ্গে এক ধরনের যোগাযোগ ছিল বইপত্র। বাংলাদেশের বেশিরভাগ সাহিত্যিককে আমি চিনি, তাদের অনেক বই পাওয়া যায়। তবে হ্যাঁ, আরো সর্বস্তরে, কিন্তু সেটা তো খালি বাংলাদেশে বই পাওয়ার আকাল বা চর্চার আকাল না, সেটা সার্বিক একটা বই সংক্রান্ত যে ট্রমা এবং বইয়ের যে দৈন্যদশা চলছে, হ্যাঁ, সেইটার একটা সম্প্রসারণ আপনি বলতে পারেন। প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত এই বইমেলার দর্শকদের জন্য খোলা থাকবে। এবারের মেলায় মওলা ব্রাদার্স, অনন্যা প্রকাশন, অনুপম প্রকাশনী, 21 বাংলা সহ মোট 30টি প্রকাশনা সংস্থা যোগ দিয়েছে। বই প্রকাশনার ক্ষেত্রে একটা চাহিদার ব্যাপার আছে, বুঝেছো। হুমায়ুন আহমেদ বাংলাদেশে যে তুঙ্গ তার জনপ্রিয়তা, এখানে তার বই ছাপা হয়েছে কিন্তু তেমন জনপ্রিয়তা নেই। আবার এখানকার অনেক লেখক বাংলাদেশে খুব জনপ্রিয়, আবার সেই জনপ্রিয়তার মূল্য হচ্ছে বইগুলো বেশিরভাগই বেআইনি ভাবে ছাপা হয়। তাতে আমি অন্তত মনে করি ঠিক আছে, পাঠকরা তো পড়ছে। বাংলাদেশের সমস্ত প্রকাশনার একটা স্থায়ী দোকান হোক, যেখানে কলকাতার বা পশ্চিমবাংলার বাঙালিরা সবসময় বাংলাদেশের বই পাবেন। বইমেলায় আগত দর্শনার্থীরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। আচ্ছা, বেশ কয়েক বছর যাবত অন্যদিন আর অরিত্রর ঈদ সংখ্যাগুলো পাচ্ছি না কলকাতা বইমেলায়। আগেও একটু বাসি হয়ে আসতো, একটু টাটকা ঈদের সময়ই হোক বা পরে হোক। মেলা উপলক্ষে কলকাতার নেহেরু চিলড্রেন মিউজিয়ামে আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে, যার বিষয়বস্তু বাংলাদেশের সৃজনশীল প্রকাশনা ও আমাদের মুক্তিযুদ্ধ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরতে থেকে গাদ্দাফির পুত্র মুতাসিম গাদ্দাফিকে আটক করার পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার গাদ্দাফির জন্মশহর সির্ট থেকে মুতাসিমকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজিতে রাখা হয়েছে। ট্রিপলি রেভলিউশনারি কাউন্সিলের কর্নেল আব্দুল্লাহ নাকেরও একই কথা বলেছেন। অন্যদিকে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র জালাল এল গালাল বার্তা সংস্থা এপিকে জানান, সিরতে বিদ্রোহী কমান্ডারদের সঙ্গে কথা বলে মুতাসিমের আটকের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা গাদ্দাফি সমর্থক কয়েকজন সেনাকে আটক করেছে। যদিও গাদ্দাফি পুত্রের আটকের খবরে সির্ট এবং ত্রিপলির বাসিন্দারা উল্লাস প্রকাশ করেছে। ক্ষমতা গ্রহণের 5 বছর পর বিয়ে করলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগ্যাল ওয়াংচুক। রাজার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে রাজকীয় বিয়েকে ঘিরে উৎসবে মেতেছে ভুটানের মানুষ। ভুটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলেও এই বিয়েকে ভুটানের মানুষের জন্য এক অপার্থিব আনন্দের অনুভূতি হিসেবে বর্ণনা করেছেন। সাবিনা শোয়ের রিপোর্ট। সারা দেশ ভেসেছে বিয়ের আনন্দে। রাজপ্রাসাদ ছাড়িয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে ভুটানের পাহাড়ি অঞ্চলগুলোতেও। বর 31 বছর বয়সী রাজা জিগমে খেসার নামগ্যাল ওয়াংচুক, কনে 21 বছরের জেসুন পেমা। একজন ভুটানের রাজা, অন্যজন এক পাইলটের মেয়ে। কেবল বিভিন্ন দেশের রাজপুত্র, রাষ্ট্রনায়ক, খ্যাতিমান তারকা, ভুটানের রাজ পরিবারের লোকজনই নয়, বিয়েতে সরাসরি অংশ নিয়েছে রাজপ্রাসাদের পার্শ্ববর্তী গ্রামের কয়েক হাজার লোক। এছাড়া সারা দেশের 7 লাখেরও বেশি মানুষ টেলিভিশনের মাধ্যমে সরাসরি উপভোগ করেছে রাজার বিয়ের অনুষ্ঠান। ভুটানের সর্বোচ্চ বুদ্ধ যাজক দেশটির পূর্বের রাজধানী পুনাখার সবচেয়ে পবিত্র মঠের একটি সুরক্ষিত দুর্গে এ বিয়ে পড়িয়েছেন। প্রাচীন বৌদ্ধ ধর্মের নিয়ম অনুসারে বিয়ে পড়ানো হয়। জ্যোতিষীদের মতে সকালই ছিল এ বিয়ের জন্য সবচেয়ে শুভ সময়। বিয়ের সময় রাজা খেসার পরেন ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক ও অলংকার। কনে পেমা মঠে প্রবেশ করেন লাল গালিচার উপর দিয়ে। এরপর কনে সুখী দাম্পত্য জীবনের জন্য দেবতাদের আশীর্বাদ পুষ্ট পানি সহ একটি পানপত্র রাজাকে উপহার দেন। রাজা সেই পানি পান করেন আগামী শুভ দিনের প্রত্যাশায়। কনেকে পরিয়ে দেন রানীর মুকুট। প্রায় 1 ঘন্টার প্রার্থনা আর শুভকামনার মধ্য দিয়ে এভাবেই শেষ হয় ভুটানের রাজার রাজকীয় বিয়ের অনুষ্ঠান। সাবিনা সুমি,
একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি সেলুনে বন্দুকধারীর হামলায় 8 জন নিহত হয়েছে। ক্যালিফোর্নিয়ার সিল বিচ শহরে একটি ব্যস্ত সেলুনে ঢুকে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। পরে সে গুলি ছুঁড়তে ছুঁড়তে গাড়িতে করে পালিয়ে যায়। নিহতদের মধ্যে 6 জন ঘটনাস্থলে এবং অপর 2 জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকেই কয়েকটি অস্ত্রসহ সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে হামলার কারণ এখনো জানা যায়নি। খেলার খবর। টি-20 লড়াকু জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে মুশফিক সামিদের লড়াই। একটি জয় পাল্টে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের চিত্র, বাড়িয়ে দিয়েছে প্রত্যাশার মাত্রা। এই বাড়তি প্রত্যাশা নিয়েই টাইগাররা এবার ওয়ানডে সিরিজের সামনে নিজেদের সেরাটা মেলে ধরতে বুধবার ঘাম ঝরিয়েছেন অনুশীলনে। এছাড়া বাংলাদেশ দলে ওয়ানডে থেকে বাদ পড়েছেন ইলিয়াস সানি। এদিকে ওয়েস্ট ইন্ডিজও বসে নেই, একই দিনে অনুশীলনে নেমেছিলেন ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজে অংশ নিতে এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে উড়ে এসেছেন কিরণ পোলার্ড। তাছাড়া দলে আছেন কেমার রোচের মতো পেসারও। আর এর সাথে শেষ করছি দুপুর 1টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 32 আসামির উপস্থিতিতে 21 আগস্ট গ্রেনেড হামলার 2টি মামলার শুনানি চলছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শামীম ঘড়ি, আইভি, রোয়াত কলম ও তৈমুর পেয়েছেন আনারস প্রতীক। এবং ক্ষমতা গ্রহণের 5 বছর পর জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করলেন ভুটানের রাজা নামগয়াল। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, লগ অন করুন www.21-tv.com ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।